আজকে আমি এক্সপ্লেন করছি সনিক দ্য হ্যাজক 3। এই মুভিতে আমরা আরো একটি হ্যাজককে দেখতে পাবো, যেটা সনিকের মতো হলেও তার থেকে অনেক বেশি পাওয়ারফুল হবে। তো চলুন দেখে আসা যাক সনিক কিভাবে এই পাওয়ারফুল হ্যাজকটাকে হারায়। মুভি শুরুতে আমাদের জাপানের একটি রিসার্চ সেন্টারকে দেখানো হয়, যেখানে শ্যাডো নামের একটি হ্যাজককে বন্দি করে রাখা হয়েছে। তখনই আমরা দেখতে পাই শ্যাডোর কিছু মনে পড়ছে। শ্যাডো একটি মেয়ের ভিশন দেখতে পায়, যেখানে একটি মেয়ের সাথে সে ছিল। এই ভিশনটি দেখার সাথে সাথে শ্যাডো জেগে উঠে। তাকে জেগে উঠতে দেখে সেখানে গার্ডরা এসে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু শ্যাডো অনেক বেশি পাওয়ারফুল ছিল। সে খুব দ্রুতই সব গার্ডকে মেরে সেখান থেকে চলে যায়। সিন এখানে শিফট হয়। আমরা টম এবং ম্যাডিকে দেখতে পাই, তারা জঙ্গলে পিকনিক করছিল। আজকের দিনেই সনিক পৃথিবীতে এসেছিল, তাই তারা এই দিনটাকে সনিকের বার্থডে হিসেবে পালন করে। অন্যদিকে শ্যাডো একটি স্ক্রিন দেখে বুঝতে পারে এটি 2024 সাল, অর্থাৎ তাকে 50 বছর যাবৎ বন্দি করে রাখা হয়েছে। যেটা বুঝতে পেরে শ্যাডো অনেক বেশি রেগে যায়। সেখানে গার্ডরা চলে আসে, যাদেরকে শ্যাডো মারতে শুরু করে। অন্যদিকে সনিকরা পার্টি করছিল। সেখানে একটি হেলিকপ্টার আসে। হেলিকপ্টার থেকে ডাইরেক্টর রকওয়েল নেমে আসে এবং সনিকের কাছে শ্যাডোকে থামানোর জন্য সাহায্য চায়। সনিক এতে রাজি হয়ে যায়। তারপর সনিক এবং তার টিম রকওয়েলের সাথে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে শ্যাডো এতক্ষণ গার্ডদের মারছিল। সনিকরা এসে দেখতে পায় এখানে আশেপাশে সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে। তারা আশেপাশে দেখছিল, তখনই তাদের সামনে শ্যাডো চলে আসে। সনিক শ্যাডোকে দেখে জিজ্ঞেস করে, তোমাকে আমার মতো দেখতে লাগছে কেন? এটা শুনে শ্যাডো বলে, তোমাকে আমার মতো দেখতে লাগছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তাকে চলে যেতে দেখে নাকলস তার উপরে অ্যাটাক করে, কিন্তু শ্যাডো খুব সহজে তাকে হারিয়ে দেয়। তারপর খুব সহজে সনিক এবং টেলসকে মেরে সে সেখান থেকে বেরিয়ে পড়ে, যেটা দেখে সনিক তার পিছু করে। সনিক তাকে জিজ্ঞেস করে সে এমন কেন করছে। তখন শ্যাডো তাকে তার পিছু করতে বারণ করে। শ্যাডো এবং তার টিম বুঝতে পারছিল না শ্যাডো এমন কেন করছে, তাই তারা কমান্ডার ওয়াল্টারের কাছে আসে। তিনি এসে সনিকদের জানায়, আজ থেকে 50 বছর আগে পৃথিবীতে একটি উল্কাপিণ্ড এসেছিল, যেখানে আমরা শ্যাডোকে খুঁজে পেয়েছিলাম। শ্যাডো তোমারই মতো একটি হ্যাজক ছিল, কিন্তু সে তোমার মতো এত আদর যত্ন, পরিবারের ভালোবাসা পায়নি। সে পেয়েছে শুধু কষ্ট এবং আঘাত, তাই সে প্রতিশোধের আগুনে জ্বলছে। শ্যাডো যখন পৃথিবীতে এসেছিল, আমরা জানতে পেরেছিলাম শ্যাডোর ভেতরে অনেক বেশি এনার্জি আছে, যেটাকে আমরা ভালো কাজে লাগাতে চেয়েছিলাম। তাই সায়েন্টিস্টরা তার উপরে এক্সপেরিমেন্ট করছিল, কিন্তু তার ভিতর এত বেশি এনার্জি ছিল যে একটি এক্সপেরিমেন্ট চলাকালীন পুরো ল্যাব ধ্বংস হয়ে যায়। তাই তারপর থেকে যে সায়েন্টিস্ট তার উপরে এক্সপেরিমেন্ট করছিল তাকে জেলে বন্দি করা হয় এবং শ্যাডোকে ওই ট্যাবলেটের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু সে এখন জেগে উঠেছে এবং সে বেরিয়ে এসেছে। সে প্রতিশোধ নিয়েই ছাড়বে। তিনি এসব বলছিলেন, তখনই সেই মুহূর্তে কতগুলো ড্রোন আসে। কমান্ডার এবং সনিকদের উপরে অ্যাটাক করে দেয়। ড্রোনগুলোকে থামানোর জন্য বাইকে করে একটি লোক আসে। সে বাইকে করে আসে এবং কিছু একটার সাহায্যে সব ড্রোনকে ডিঅ্যাক্টিভেট করে দিয়ে চলে যায়। এসবের মধ্যে কমান্ডার অনেক বেশি আহত হয়ে যায়। সনিক তার কাছে এলে তিনি সনিককে একটি চাবি দেন, যেটা GUN অর্থাৎ গান হেডকোয়ার্টারের চাবি ছিল। তিনি সনিককে চাবিটি সাবধানে রাখতে বলেন এবং কারো হাতে যেন না যায় সেটি খেয়াল রাখতে বলেন। সনিকরা চলে গেলে কিছুক্ষণ পর সেখানে রকওয়েল আসে। সে কমান্ডারকে পুরোপুরি চেক করছিল, কিন্তু সে সেখানে কিছুই পায় না। হয়তোবা সে চাবিটি খুঁজছিল। তার পরিবর্তে সে সনিকদের একটি ছবি পায়। অন্যদিকে সনিকরা ড্রোনের ব্যাপারে জানতে সেই লোকটির কাছে আসে, যে বাইক নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। লোকটি যখন হেলমেট খুলে আমরা জানতে পারি লোকটি আসলে এগম্যানের অ্যাসিস্ট্যান্ট স্টোন, যাকে আমরা সনিকের সিজন 1 এবং সনিক সিজন 2 তেও দেখেছিলাম। স্টোন জানায় সে যে ড্রোনগুলোকে নষ্ট করেছিল সেগুলো ডক্টর এগম্যানের ছিল, কিন্তু সে এটা প্রমাণ করতে পারবে যে এই অ্যাটাকটি ডক্টর এগম্যান করায়নি। তারপর আমরা পানি থেকে একটি কাকড়াকে উঠে আসতে দেখতে পাই, যেটা স্টোন একটি বাটন প্রেস করে এনেছিল। তারা সেখানে গেলে সেখানে আমরা ডক্টর এগম্যানকে দেখতে পাই। এত বছর যাবৎ সে এখানে লুকিয়েছিল এবং সে বেঁচে ছিল। তাকে স্টোনই বাঁচিয়েছিল। স্টোন এগম্যানকে সব জানায় যে কেউ তার ড্রোন ইউজ করে কমান্ডারকে মারার চেষ্টা করেছে, যেটা শুনে এগম্যান তাড়াতাড়ি তার ড্রোনের লোকেশন ট্র্যাক করে। লোকেশন ট্র্যাক করে সে ওই রিসার্চ সেন্টারের ব্যাপারে জানতে পারে, যেখানে শ্যাডোকে বন্দি করে রাখা হয়েছিল। সেখান থেকে ড্রোনটি অপারেট করা হচ্ছিল। তারপর ডক্টর এগম্যান আবারও আগের নিজের রূপে ফিরে আসে এবং তারা সবাই মিলে সেই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা সেই রিসার্চ ল্যাবে শ্যাডোকে দেখতে পাই। এখানে এসে সে আশেপাশে দেখছিল এবং সেই মেয়েটির কথা ভাবছিল। এই মেয়েটির নাম হলো মারিয়া। সে সায়েন্টিস্ট রোবটনিকের নাতনি ছিল। রোবটনিকই শ্যাডোর উপরে এক্সপেরিমেন্ট করছিল।
ছিল। মারিয়া যেহেতু রোবটনিকের নাতনি ছিল তাই সে খুব সহজে ল্যাবে আসা যাওয়া করতে পারত। আর এভাবেই শ্যাডোর সাথে তার দেখা হয়। মারিয়া শ্যাডোকে তার বন্ধু বানিয়ে নিয়েছিল। পৃথিবীতে আসার পর এই প্রথম শ্যাডো বন্ধু পেয়েছে। তারা সবসময় একসাথে থাকতো। শ্যাডো এবং মারিয়ার বন্ধুত্ব দেখে রোবটনিকও অনেক খুশি ছিল। সবকিছু ভালো যাচ্ছিল। শ্যাডো এসব ভাবছিল, তখনই তার পিছনে একজন আসে। তার চেহারা আমাদেরকে দেখানো হয় না, কিন্তু আমরা বুঝতে পারি লোকটির রোবটনিকই ছিল। তিনি বলেন, আমরা দুজন মারিয়ার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। অন্যদিকে সনিকরাও টেলিপোর্ট হয়ে এই জায়গায় চলে এসেছে। শ্যাডো এটা বুঝতে পারে। সনিকরা যখন একজন আরেকজন থেকে আলাদা হয়ে যায় সে মুহূর্তে শ্যাডো এসে তাদের সবাইকে অ্যাটাক করে এবং তাদের বন্দি করে নেয়। অন্যদিকে এগম্যান তার ড্রোন দেখতে পায়। তখনই সেখানে রোবটনিক আসে। এগম্যান রোবটনিককে দেখে অবাক হয়ে যায়, কারণ রোবটনিক প্রায়ই তার মতো দেখতে। রোবটনিক এগম্যানকে বলে, তুমি আমাকে হয়তো ভুলে গিয়েছো, আমি তোমার দাদা আর আমি তোমার ড্রোন ইউজ করেছি। যেটা শুনে প্রথমে এগম্যান মানতে চায় না যে রোবটনিকই তার দাদা, তাই সে রোবটনিককে কিছু প্রশ্ন করে। সে প্রশ্নগুলো রোবটনিক সঠিক উত্তর দেয় এবং এগম্যানও তার উপরে বিশ্বাস করে। সেও রোবটনিকের সাথে হাত মিলায়। তারপর রোবটনিক সনিকদের কাছে আসে। তাদেরকে শ্যাডো বেঁধে রেখেছিল। রোবটনিক সনিকের কাছ থেকে সে গান হেডকোয়ার্টারের চাবিটি নিয়ে নেয়, যেটা তাকে কমান্ডার দিয়েছিল। রোবটনিক জানায় সে যখন গান হেডকোয়ার্টারে ছিল সে একটি সুপার ওয়েপন বানিয়েছিল, যেটার নাম সে দিয়েছিল এক্লিপস ক্যানন। যখন তাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল তখন এই ওয়েপনের বিনিময়ে গান হেডকোয়ার্টারের লোকেরা তাকে ছেড়ে দিয়েছিল। এই মেশিনটির দুটি চাবি আছে, যেটার একটা এখন সনিক থেকে সে পেয়েছে। এই ওয়েপন অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এটির মাধ্যমে স্পেসে গিয়ে আর্থকে ডিস্ট্রয় করা যেত। এখন সে এমনই করবে। সে মারিয়ার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য পুরো পৃথিবী ধ্বংস করে দিবে। তার আগে তাকে আরো একটি চাবি নিতে হবে। অন্য চাবিটি গান হেডকোয়ার্টারের ভিতর ছিল, যেটা লন্ডনে ছিল। চাবিটি সেখান থেকে নেওয়া এতটাও সহজ হবে না, কারণ সেটা অনেক হাই সিকিউরিটিতে রাখা হয়েছে। তারপর তারা লন্ডনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় শ্যাডো সনিকদের কাছে একটি ড্রোন ছেড়ে যায়। এই ড্রোনটি যেমন তেমন ড্রোন না, এই ড্রোনটি অ্যাক্টিভেট হয়ে ব্ল্যাক হোলে পরিণত হয়, যেটা আশেপাশের সবকিছুকে নিজের দিকে টেনে নিচ্ছিল। সনিকরাও সেখানের ভিতর চলে যাচ্ছিল। সেই মুহূর্তে সনিক তার একটি রিং অর্থাৎ আংটির মতো কিছু একটা ছুঁড়ে মারে, যেটা বড় হয়ে সনিকরা সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। টেলিপোর্ট হয়ে সনিকরা বাইরে চলে আসে। তারপর তারা আবারও টেলিপোর্ট হয়ে টম এবং ম্যাডির কাছে আসে। তাদের রোবটনিকের ব্যাপারে সব জানায় এবং গান হেডকোয়ার্টারে চাবিটি রোবটনিক যেন না পায় তার আগেই তারা চাবিটি নেওয়ার প্ল্যান করে। অন্যদিকে আমরা দেখতে পাই শ্যাডোরাও গান হেডকোয়ার্টারে পৌঁছে গিয়েছে। তারা ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সনিকরাও সেখানে পৌঁছে গেছে। টম এবং মেডি একটি চিপের সাহায্যে রূপ পরিবর্তন করে খুব সহজে হেডকোয়ার্টারের ভিতর চলে যায়। তারা অ্যাক্সেস পাওয়ার সাথে সাথে সিস্টেমে একটি পেনড্রাইভ লাগিয়ে দেয়, যেটার সাহায্যে টেলস সিস্টেম হ্যাক করতে পারে। সে সিস্টেম হ্যাক করে গান হেডকোয়ার্টারের বাইরের শিল্ডটি অদৃশ্য করে দেয়। কিন্তু ততক্ষণে এগম্যান এবং রোবটনিকও চলে এসেছে। তারা এমন একটি স্যুট পরেছিল যেটা লেজার প্রুফ ছিল, যেটার কারণে সেখানে থাকা লেজারগুলো তাদের কোনো ক্ষতি করতে পারে না। তারপর দুই পাগল নাচতে নাচতে লেজারটি পার করে ভিতরে চলে আসে। শিল্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার কারণে সুযোগ বুঝে সনিকও ভিতরে চলে আসে, কিন্তু তারা চাবিটি নিবে সেই মুহূর্তে রক্ত চলে আসে। সে জানতো সনিকরা এখানে আসছে। সে ওই চাবিটিও নিয়ে নেয়। সে টম এবং ম্যাডিকে ধরে ফেলেছিল। তারপর সনিক নাকলসকে প্ল্যান বি শুরু করতে বলে। তখনই নাকলস কাঁচ ভেঙে ভিতরে চলে আসে। কাঁচ ভেঙে যাওয়ার কারণে সিস্টেম ডিঅ্যাক্টিভেট হয়ে সবাই মাটির সাথে আটকে যায়। কিন্তু সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে রকওয়েল চাবিটি নিয়ে সেখান থেকে চলে যায়। বাইরে তার সামনে কমান্ডার দাঁড়িয়ে ছিল। তিনি বলেন, আমি এখনো বেঁচে আছি এবং তাকে চাবিটি দিতে বলে। রকওয়েল কোনো উপায় না পেয়ে চাবিটি দিয়ে দেয়। পরবর্তীতে আমরা জানতে পারি যে সে কমান্ডার না, টম ছিল। তখনই সেখানে শ্যাডো চলে আসে। কমান্ডারকে দেখে শ্যাডো অনেক বেশি রেগে যায় এবং তাকে অনেক জোরে আঘাত করে। কিন্তু পরে সে জানতে পারে সে যাকে মেরেছে সে কমান্ডার নয়, টম ছিল। টমকে এই অবস্থায় দেখে সনিক অনেক কষ্ট পায়। শ্যাডো সনিককে বলে, অনেক বছর আগে আমারও এই অবস্থা ছিল। তারপর শ্যাডো সেখান থেকে চাবি নিয়ে চলে যায়। তারপর এসে সে রোবটনিককে চাবিটি দেয়। তারপর রোবটনিক এক্লিপস ক্যাননটিকে অন করে দেয় এবং তারাও সেটার ভিতরে উঠে পড়ে। তারপর তারা সবাই স্পেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এগম্যানের কাছে অ্যাসিস্ট্যান্ট স্টোনের কল আসে। সে তাকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু এগম্যান তাকে উল্টো অপমান করে। অন্যদিকে টমকে মেডি হসপিটালে নিয়ে যায়। সনিক অনেক বেশি রেগেছিল,
তাই সে নাকলস থেকে মাস্টার এমরাল্ড কোথায় সেটা জানতে চায়, যেটা নাকলস লুকিয়ে রেখেছিল। নাকলস বাধ্য হয়ে মাস্টার এমরাল্ড কোথায় আছে সেটা সনিককে বলে দেয়, যেটা ওয়েডের কাছে ছিল। সনিক ওয়েডের কাছে এসে এমরাল্ড গুলো নিয়ে নেয় এবং সুপার সনিক হয়ে স্পেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে রোবটনিক শ্যাডোকে এক্লিপসে পাওয়ার দিতে বলে। শ্যাডো পাওয়ার দিলে এক্লিপস অ্যাক্টিভেট হবে এবং তারা পৃথিবীতে আক্রমণ করতে পারবে। পাওয়ার ক্রিয়েট করার আগে শ্যাডো মারিয়ার কথা ভাবে। এখন আমরা জানতে পারি সেদিন আসলে কি হয়েছিল। গান অর্গানাইজেশন সিদ্ধান্ত নিয়েছিল শ্যাডোকে অন্য জায়গায় শিফট করা হবে, কিন্তু রোবটনিক এমন চাইছিল না। তাই রোবটনিক এবং মারিয়া শ্যাডোকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। সোলজাররা তাদেরকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানে একটি জায়গায় শ্যাডোর এনার্জি স্টোর করে রাখা হয়েছিল। সোলজারদের গুলি সেই স্টোর করে রাখা এনার্জির উপরে পড়ে এবং পুরো ল্যাব ব্লাস্ট হয়ে যায়। এখানে শ্যাডো এবং রোবটনিক তো বেঁচে যায়, কিন্তু মারিয়া তাদের সামনেই মারা যায়। সেদিনের ঘটনা মনে করে শ্যাডো রেগে দৌড়াতে শুরু করে, আর এভাবে এনার্জি ক্রিয়েট হতে শুরু হয়। এসব দেখে একম্যান বুঝতে পারে যে তার দাদা পৃথিবীকে ধ্বংস করতে যাচ্ছে, যেটা রোবটনিক তাকে জানায়নি। একম্যান রোবটনিককে বোঝায় তারা দুইজন মিলে পৃথিবীতে রাজত্ব করতে পারবে। তাদের তো শুধু গান হেডকোয়ার্টারের উপরই প্রতিশোধ নিতে হবে, বাকি পৃথিবীকে তারা তাদের বুদ্ধির মাধ্যমে রাজত্ব করতে পারবে। কিন্তু রোবটনিক তার কোনো কথা শোনে না। সে পুরো পৃথিবীকে ধ্বংস করে মারিয়ার মৃত্যুর প্রতিশোধ নিবে। একম্যান বুঝতে পারে সে তার দাদার পাশে থেকে কত বড় ভুল করেছে। অনেকগুলো এনার্জি স্টোর হওয়ার সাথে সাথে রোবটনিক এক্লিপসকে অ্যাক্টিভেট করে দেয়। এক্লিপস অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে টাইমার শুরু হয়, যেটা 10 মিনিটের ছিল। অর্থাৎ 10 মিনিট পর পৃথিবীতে অটোমেটিক অ্যাটাক করা হবে। তখনই সনিক ফুল স্পিডে আসে এবং শ্যাডোর উপরে অ্যাটাক করে তাকে সোজা পৃথিবীতে নিয়ে আসে। সুযোগ বুঝে শ্যাডো সনিককে জোরে ঘুষি মারে, যেটার কারণে সনিকের বডি থেকে সব এমরাল্ড বেরিয়ে আসে। এমরাল্ড থেকে দুইজনই সেগুলো নিতে যায়। কিছু এমরাল্ড সনিকের হাতে চলে আসে এবং কিছু এমরাল্ড চলে যায় শ্যাডোর হাতে। এমরাল্ড পেয়ে শ্যাডো অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। তারপর তারা আবারও ফাইট করতে শুরু করে। অন্যদিকে একম্যান বুঝতে পারে সে এভাবে তার দাদাকে বোঝাতে পারবে না, তাই সে তার উপরে অ্যাটাক করে বসে। এখানে এদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে সনিক শ্যাডোর উপরে আঘাত করতে করতে তাকে সোজা চাঁদে নিয়ে আসে। সনিকের আঘাতের কারণে শ্যাডোর ভেতর থেকে এমরাল্ডের পাওয়ার চলে যায়। সনিক শ্যাডোকে মেরে ফেলবেই তখনই তার টমের কথা মনে পড়ে, যেটা ভেবে সে আর শ্যাডোকে মারে না। শ্যাডো জিজ্ঞেস করে সে কেন প্রতিশোধ নিল না। সনিক বলে সে তার মতো না, আর প্রতিশোধ নিয়ে কেউ বড় হয় না। কষ্ট কখনো ভোলা যায় না, কিন্তু আমরা যাদের হারিয়েছি তারা সবসময় আমাদের সাথে থাকে। তখন শ্যাডোর মারিয়ার কথা মনে পড়ে এবং তার ভুল বুঝতে পারে। তারপর তারা দুইজন মিলে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বেরিয়ে পড়ে। এক্লিপসের মধ্যে রোবটনিক এবং একম্যান লড়াই করছিল। রোবটনিক একম্যানকে নিচে ফেলে দেয়, কিন্তু সেখানে একটি রড ধরে একম্যান ঝুলে থাকে। শ্যাডো এবং সনিককে একসাথে দেখে সে বুঝে যায় তারা এক হয়ে গিয়েছে। তাই সে তাদের পিছনে কতগুলো রোবট ছেড়ে দেয়, যেগুলোকে সনিক এবং শ্যাডো খুব সহজে হারিয়ে দেয়। রোবটনিক একম্যানকে লাথি মেরে নিচে ফেলে দেয়, কিন্তু তখনই সেখানে নাকলস এবং টেলস এসে একম্যানকে বাঁচিয়ে নেয় এবং তাকে উপরে তুলে নেয়। একম্যান রোবটনিককে শ্যাডোর এনার্জির ভিতরে ফেলে দেয়, আর সে সেখানেই মারা যায়। কিন্তু টাইমার শেষ হয়ে যাওয়াতে এক্লিপস থেকে লেজার বের হতে শুরু করে, যেটা পৃথিবীতে গেলে পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। তাই শ্যাডো এবং সনিক দুজনেই লেজারের সামনে গিয়ে লেজারকে আটকানোর চেষ্টা করে। এই লেজারকে বন্ধ করা যাবে না, কিন্তু অন্যদিকে মুখ ঘোরানো যাবে। তাই একম্যান, নাকলস এবং টেলস এক্লিপসের দিক পরিবর্তন করার চেষ্টা করে। তারা সময়মতো এক্লিপসকে ঘুরিয়ে ফেলে, কিন্তু এক্লিপস দিক পরিবর্তন হয়ে চাঁদকে দুই ভাগে ভাগ করে দেয়। সনিক লেজারের কারণে নিচে পৃথিবীর দিকে পড়ে যেতে শুরু করে, যেটা দেখে নাকলস এবং টেলস তাকে বাঁচাতে বেরিয়ে পড়ে। শ্যাডো এক্লিপসের ভেতরে আসে। একম্যান তাকে জানায় এক্লিপসের ভিতরে অতিরিক্ত এনার্জি ক্রিয়েট হয়েছে, তাই যে কোনো সময় এক্লিপস ব্লাস্ট হতে পারে, আর এখানে যদি ব্লাস্ট হয় তাহলে পৃথিবীতেও ক্ষতি হতে পারে। তাই শ্যাডো পৃথিবীকে বাঁচাতে এক্লিপসকে পৃথিবী থেকে দূরে নিতে শুরু করে। একম্যান ভেতর থেকে ওভারলোড হয়ে যাওয়া এনার্জিকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে সে আর বাঁচতে পারবে না। তাই সে পৃথিবীতে তার ড্রোনের সাহায্যে লাইভ করে এবং তার অ্যাসিস্ট্যান্টকে শেষবারের মতো ধন্যবাদ জানায়। তারপর এক্লিপস ব্লাস্ট হয়ে যায়, যেটা পৃথিবীতে কেউ দেখা যাচ্ছিল। পৃথিবীর কোনো ক্ষতি হয় না, অর্থাৎ তারা তাদের জীবন দিয়ে পৃথিবীকে বাঁচাতে সক্ষম হয়েছে। একম্যান এবং শ্যাডো সেখানেই মারা যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই এখন সব ঠিক হয়ে গিয়েছে। সনিকরাও আবারও পিকনিকে এসেছে। সনিক যখন তার বন্ধুদের সাথে রেস করছিল, সে জঙ্গলের ভিতর চলে আসে। সেখানে কতগুলো রোবট হ্যাজক তার উপরে অ্যাটাক করে। তখনই সে
সেখানে একটি পিঙ্ক কালারের হ্যাজক হ্যামার নিয়ে চলে আসে এবং সে রোবট গুলোকে মেরে ফেলে। এই পিঙ্ক হ্যাজকটি কে এবং সামনে কি হতে চলেছে সেটা আমরা সনিকের নেক্সট মুভিতে জানতে পারবো এবং সে সিনে আমরা কাউকে শ্যাডো রিং নিতেও দেখতে পাই, হয়তোবা শ্যাডোও বেঁচে আছে। এখানে এই মুভি শেষ হয়। মুভিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এবং সবাইকে ধন্যবাদ।